আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন প্রায় স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখা। শুনেই দেখুন, আশা করি ভালো লাগবে। আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের দুটি কাহিনী। আমাদের প্রথম নিবেদন ডক্টর নির্মাল্য দাশগুপ্তের লেখা অনুগল্প ইন্টার্নশিপ। নির্মাল্য দাশগুপ্ত পেশায় একজন ক্যান্সার গবেষক। বর্তমানে তার বসবাস ক্যালিফোর্নিয়ায়। গবেষণার কাজের পাশাপাশি তিনি বিজ্ঞান চেতনা ও বিভিন্ন সামাজিক সমস্যার উপর সামাজিক মাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। শুরু হচ্ছে গল্প ইন্টার্নশিপ। নিজের মার্কশিট, সার্টিফিকেট সব জড়ো করে সায়ন সকাল থেকে বসে আছে জিএমের অফিস রুমের বাইরে। তিনি বেরিয়ে সায়নকে দেখেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সায়ন বলে, স্যার, এখানে ইন্টার্নশিপ করতে চাই। জিএম বললেন, আপাতত তো হবে না। তুমি এক কাজ করো, কমাস পরে যোগাযোগ করো। সায়ন নাছোড় বান্দা। না না স্যার, একটু দেখুন, আমি যা যা লাগবে সব কোর্স ঠিকঠাক করে এসেছি স্যার। খালি কাজ শিখতে চাই এখানে ট্রেনিং করে। এই যে স্যার, রেকমেন্ডেশন লেটার। জিএম চোখ বুলিয়ে বললেন, ও, তাহলে আশা করি তুমি এমপ্লয়েবল। আমি এইচআরকে বলে দিচ্ছি তোমার ইন্টার্নশিপ পাকা। আচ্ছা, আমার ঘরটা একটু ঝটপট পরিষ্কার করে দাও তো। আসলে মিটিং রুমটাও আজ কদিন ধরে ঝাড়পোছ হয়নি, ওটাকে একটু সাফ করে দাও। আমি ততক্ষণে বাইরের কাজ টাজগুলো একটু সেরে নিই, তারপরে না হয় এসে কথা বলছি তোমার সাথে। সায়ন বলার চেষ্টা করলো যে ও ঝাড়পোঁছ করার ইন্টার্নশিপ না, অফিসের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে ইন্টার্নশিপ করতে চায়। জিএম বেজার মুখে বললেন, শোনো, কোনো কাজ ছোট নয়, এসব ট্রেনিংয়ের পার্ট। কম্পিউটারের সামনে বসে থাকবে আর পয়সা হেঁটে হেঁটে বাড়ি আসবে, তা তো হয় না। সব রকমের কাজের প্রস্তুতি নিতে হবে। এমনি বাংলায় 95% লোক আনএমপ্লয়েবল, কাজ করতেই যায় না। তো তুমি কি সেই 95%-এর মধ্যে, না রেয়ার 5? সায়ন বলে, স্যার, আমি প্রমাণ করে দেব যে আমি সেই রেয়ার 5%। জিএম খুশি হয়ে বললেন, ফাইন, এই তো চাই। পরিশ্রম ছাড়া কেউ বড় হতে পারে না। লেগে পড়ো তাহলে কালকে থেকে। এমনিতে তোমাকে আমার নেওয়ার ইচ্ছা খুব একটা ছিল না, তবে মিস্টার ব্যানার্জি রেকমেন্ড করেছেন তাই নিলাম। কিন্তু পয়সা কড়ি প্রথম 6 মাস পাবে না। নিজেকে রেয়ার 5% প্রমাণ করতে পারলে তবেই 6 মাস পর 3,000 টাকা করে পেইড ইন্টার্নশিপে প্রমোশন পাবে। 6 মাস পেইড ইন্টার্নশিপের পর যদি নিজেকে রেয়ার 1% প্রমাণ করতে পারো, তখনই কোম্পানিতে এমপ্লয় হিসাবে অ্যাবজর্ভ করা হবে বা ভালো রেকমেন্ডেশন দেওয়া হবে অন্য জায়গায়। সায়ন জয়েন করলো ইন্টার্ন হিসেবে। 1 বছর দাঁতে দাঁত চেপে পড়ে থাকলে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখানে বা অন্য কোথাও চাকরি পেতে পারে। নিজেকে এমপ্লয়েবল প্রমাণ করতে 14 ঘন্টা করে খাটতে লাগলো সপ্তাহে 6 দিন, কখনো কখনো 7 দিনই। ও খাটতে চায়, নিজের পরিশ্রম আর যোগ্যতায় রোজগার চায়, ফাঁকি দিয়ে রোজগার করতে চায় না। নিজেকে এমপ্লয়েবল প্রমাণ করেই ছাড়বে। এভাবে 6 মাস কেটে গেল। পরিশ্রমে আর ছোট বড় ম্যানেজারের অসন্তোষ আর কটু কথা সহ্য করে করে সায়নের মুখের তারুণ্যের লাবণ্য উধাও। চোখে মুখে মালিন্য লেগে আছে সর্বক্ষণ। কিন্তু সায়ন প্রমাণ করবেই ওর যোগ্যতা। ওর রোগ চেপে গেছে। কিন্তু 6 মাস এত কাজ করার পরেও জিএম খুশি হলেন না। বললেন, যা ভেবেছিলাম, তুমি ওই 95%ই কাজ করতে চাও না,
খুব একটা ভালো রিপোর্ট তো আসেনি। আমিও অনেকবার দেখেছি তোমাকে টেবিলে মাথা রেখে ঘুমোতে। ভেবেছো কি আমার চোখে পড়েনি? কাজের সময় ফাঁকি দিচ্ছ, আবার পেইড ইন্টার্নশিপ চাইছো। হ্যাঁ, টাকাটা কি সস্তা নাকি? সায়নের ভেতর থেকে কান্না উঠে আসে। কোনো ক্রমে সামলে বলে, স্যার, রোজ 14 ঘন্টা কাজ করে হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলাম একটু কোনো দিন, তাই। জিএম সরসে বলেন, হোয়াট? ফাঁকি দিচ্ছ, আবার ঘন্টার হিসেবও করছো? এইটুকু বয়সেই ঘন্টা ধরে কাজ করা শিখেছো নাকি? এইভাবে প্রমাণ করবে তুমি এমপ্লয়েবল? যাও তো যাও, তুমি অন্য অফিস দেখো, এভাবে এখানে চলবে না। সায়নের রোগ চেপে যায়। না স্যার, স্যার আমায় আর একটা সুযোগ দিন স্যার, আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো স্যার, স্যার প্লিজ। জিএম বলেন, শোনো, আরও 6 মাস আনপেইড ইন্টার্নশিপ করতে পারলে করো, না হলে আর এখানে আসার দরকার নেই। সায়ন আবার কাজ শুরু করলো, কিন্তু দুদিনেই বুঝলো ও আর পারছে না 14 ঘন্টার বেশি খাটতে। তবুও নিজেকে যোগ্য প্রমাণ করতে খাটতেই লাগলো। একদিন সকালে জিএম এসে দেখেন সায়ন টেবিলে মাথা রেখে আবারও ঘুমোচ্ছে। জিএম বিদ্রূপ করলেন, কি হে, সকালবেলায় অফিসে এসে ঘুমিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করবে? সায়ন সাড়া দেয় না। জিএম বলেই যান নানা কটু কথা অভ্যাস বসে, কিন্তু সায়নের ঘুম ভাঙে না। এবার জিএমের একটু ভয় হলো। কি সায়ন, শরীর খারাপ নাকি? কাঁধে একটু মৃদু ধাক্কা দিতেই সায়নের দেহটা চেয়ার থেকে পড়ে যায়। শক্ত হয়ে গেছে দেহটা। সায়নের অবশ্য অফিসের সুযোগ সুবিধা কিছু পাবার কথা না, কিন্তু জিএম তাও করুণাবশত অ্যাম্বুলেন্স ডাকলেন। হাসপাতাল জানালো সায়ন আর নেই। অকথ্য শ্রমে আর স্ট্রেস সহ্য করতে না পেরে নিজেকে এমপ্লয়েবল প্রমাণ করতে কাল রাতেই কাজ করতে করতে সায়ন মারা গেছে। শুনে জিএম এইচআর ম্যানেজারকে বললেন, দেখলে, আমি এই জন্যই বলি বাংলার 95%ই আনএমপ্লয়েবল। পরিশ্রমের কোনো মানসিকতাই নেই। এটুকু পরিশ্রমে এদের প্রাণ বেরিয়ে যায়। সব আলালের ঘরের দুলাল, সব বাড়িতে বসে থাক, হ্যাঁ, আর পয়সা হেঁটে হেঁটে বাড়িতে চলে আসবে। শুনলেন ইন্টার্নশিপ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সায়ন, শুভ ভদ্র, অফিসের জিএম সৌরিশ ভট্টাচার্য, গল্পের কথক সৌরভ, পোস্টার ডিজাইন রণজয় সুর। এখন শুনবেন আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, মনীষা মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প শিবাজি বাবুর ছাতা। মনীষা মুখোপাধ্যায় পেশায় সাংবাদিক ও রেডিও সঞ্চালক। নিয়মিত লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। শুরু হচ্ছে শিবাজি বাবুর ছাতা। বাড়ি থেকে বেরোনোর মুখেই মেজাজটা খিঁচড়ে গেল শিবাজীবাবুর। বাজখাই গলায় পথ আগলে হাতে ছাতাটা গুঁজে দিয়েছেন গিরিবালা। গিরিবালা শিবাজীবাবুর 38 বছরের পুরনো বউ। ছাতাটার মতো নতুন নয়, তবে গুমোর ঝাঁঝ আর মেজাজে এখনও 26-এর তরুণীটি। পাট ভাঙা ধুতি আর আদ্যির পাঞ্জাবিটা গায়ে গলিয়ে রুমালে একটু কড়া গোছের এসেন্স মাখিয়ে সবে পকেটে পুরেছেন শিবাজীবাবু। আষাঢ় সবে শুরু হয়েছে, তবু মেঘের তেমন দেখা নেই। আজকাল কোনোটাই সময় হয় না। আষাঢ়ে বৃষ্টি হয় না, মাঘে শীত পড়ে না, টাইম কলে ঠিক সময় জল আসে না, ঠিকে কাজের লোকের কামাইয়ের কোনো ঠিক থাকে না, সময়ে ঠিক কথা বলা হয় না, ঠিক কাজ করা হয় না, মোট কথা কোথাও কিছু ঠিক হয় না। আকাশে এক ফোঁটা মেঘ নেই দেখে খুশি হয়েছেন শিবাজীবাবু। নেমন্তন্নের দিন ঝড় জল পোষায় না। খুশি খুশি মনে মুখে কয়েকটা মৌরি ফেলে ধুতির মালকোচা সামলে বেরোচ্ছিলেন। হঠাৎই সামনে স্ত্রী গিরিবালা, হাতে একটি ছাতা। আজকাল স্ত্রীর চেয়েও এই ছাতাটিকে বেশি ভয় পান শিবাজীবাবু। এই ছাতা জীবনে আসা স্তক তার সব সুখ শান্তি প্রায় ঘুচে গেছে। এমনিতেই ছাতা হারানোর বেশ সুনাম ছিল শিবাজীবাবুর।
তাই একটা বয়সের পর আর গুণাক্ষরে ওই বস্তুটি সঙ্গে রাখেননি। বর্ষায় বর্ষাতি আর গ্রীষ্মে রুমাল টুমাল দিয়ে কাজ চালিয়ে নিয়েছেন। গন্ডগোলটা হয়েছে মাস তিনেক। ছোট শালার ছেলে নিউ ইয়র্ক থেকে ফেরার পর পিসেমশাইকে ভালোবেসে একটা বিলিতি ছাতা কিনে এনে দিয়েছে বুকুন। আর সেই ছাতা বাড়িতে পৌঁছে দেওয়ার পর থেকে গিরিবালার গুমর আরও বেড়েছে। প্রতিবেশীদের ডেকে ডেকে ছাতা দেখানোর পালা একটা সময় অবধি চলল। তারপর খাওয়ার নিমন্ত্রণ পেতে শুরু করলেন শ্বশুর বাড়ির দিকের আত্মীয়রা, সঙ্গে ছাতা দর্শন ফ্রি। ছাতার গুণপনা বাড়িয়ে বলতে বলতে কল্পনার সব সীমারেখা মাঝে মাঝেই হারিয়ে ফেলছেন গিরিবালা। নো ম্যানস ল্যান্ডে পৌঁছে আর ম্যানেজ দিতে না পারলে হাল ধরতে হচ্ছে শিবাজি বাবুকে। এই হাল ধরার কাজটা মোটেও ভালোবেসে করছেন না তিনি। তবু দীর্ঘদিনের দাম্পত্যে এমন অনেক কাজই করতে হয়, যা না করলে ঝড় ওঠে, বৃষ্টি হয়, তারপর অতিবৃষ্টির মতো সব ভাসিয়ে নিয়ে যায়। সে কথা 68-তে এসে বিলক্ষণ জানেন নিঃসন্তান শিবাজি চাটুজ্জে। তবে সেদিন শিবাজিবাবুর মেজদিকে নেমন্তন্ন করে খাওয়ানোর ছলে ছাতাখানাকে বিশ্বের 1 নম্বর বলে ফেলায় একটু জোরে কেশে ফেলেছিলেন শিবাজিবাবু। ওটি ছিল সিগন্যাল, কিন্তু গিরিবালা দুর্বার কোনো সিগন্যালেরই ধার ধারেননি। যথারীতি ছাতার শিক থেকে শুরু করে কাপড় ডাঁটি সবেতে ইউনিক কিছু খুঁজে পেয়েছেন। রাতে খাওয়া দাওয়ার পর বউকে বাড়াবাড়িটা বুঝিয়ে বলবেন বলে ভাবলেন শিবাজি। মানে গিরি, এই বলছি কি, ছাতা না আমেরিকানরা ভালো বানায় না, ওটা আসলে জাপানিদের কাজ। ব্যাস, আগুনে ঘি পড়তে ওইটুকুই যথেষ্ট ছিল। ক্ষণ করে বলে উঠলেন গিরিবালা। তা তো বলবেই, আমার বাপের বাড়ির লোক দিয়েছে কি না। এখন তো আমেরিকার চেয়েও ভালো ছাতা জাপানিরা ওই কুঁদে কুঁদে চোখ নিয়ে বানাবেই। আহা, কুঁদে চোখ তো কি, অন্ধ তো নয় যে বানাতে পারবে না। সেই তো, এখন তো এসব যুক্তি দেবেই। কোনোদিন তোমার দিকের আত্মীয়দের তো একটা দামি কিছু দিতে দেখিনি। এই তো সেবার বড়দিরা সবাই মিলে পুরী গেল। কি এনেছিল না, খাজা আর সম্বলপুরি একটা ব্লাউজ পিস। গিরি, তুমি বুঝতে পারছো না, আরে পুরী থেকে ছাতা কি করে আনবে? ওখানে তো খাজা আর ওই সম্বলপুরি বিখ্যাত। না মানে এগুলো ছাড়া রথও বিখ্যাত, কিন্তু রথ তো আর অত দূর থেকে টানতে টানতে আনতে পারবে না বলো। কথাটা গিরিবালার মোটেই ভালো লাগলো না। আরো দ্বিগুণ ঝেঁঝে বলে উঠলেন, থাক থাক, বুঝেছি। আমার বুকুন যে মনে করে পিসের জন্য একটা বিদেশি ছাতা এনেছে, সেইটাই সহ্য হচ্ছে না তোমাদের। দেখলে না মেজদি কেমন চিবিয়ে চিবিয়ে বলে গেল, আমাদের টুম্পাও তো আগের বার দার্জিলিং থেকে একটা ইম্পোর্টেড ছাতা এনে দিয়েছিল ওর বাবাকে। কোথায় আমার বুকুনের নিউ ইয়র্ক, আর কোথায় তোমাদের টুম্পার দার্জিলিং। শিবাজি বুঝলেন এভাবে লাভ হবে না। একে যাত্রাভিমানের দিকে গড়িয়ে গিয়েছে। একটু পরেই ফ্যাঁচ ফ্যাঁচে কান্না, তারপরে একটানা গজর গজরের দিকে ব্যাপারটা গড়াবে। তাই তা ঠেকাতে আরও নরম স্বরে বউয়ের দিকে খানিক ঘেঁষে শান্ত হয়ে আরও 2-4 কথা বলতে গেলেন শিবাজি। তা বেশ তো, ভালো ছাতা বলছো বলো, কিন্তু মসলিন কাপড় টাপড় বলো না লোকের সামনে। মানে এই ছাতার কাপড় মসৃণ হতে পারে গিরি, কিন্তু মসলিন কখনোই নয়। ভেবেছিলেন নরম স্বরে বললে গিন্নির মেজাজে একটু জল পড়বে, কিন্তু গিরিবালা পাকা গোলকিপার। অ্যাটাকিং কোনো প্লেয়ারেরই ডিফেন্স দেখে ভেবলে যান না। কোমরের ব্যথা ভুলে এক ঝটকায় উঠে বসলেন। মসলিন নয় মানে? আলবাত মসলিন। বুকুন যেদিন বাড়িতে এলো সেদিন তুমি তো গুপ্তিপাড়া গিয়েছিলে। আমাকে ও বারবার বলে দিয়েছে, মসলিন কাপড় পিসি আর সুইচ টেপার শিক। এমনকি এই ছাতা প্রয়োজন অনুযায়ী ছোট বড়ও করা যায়। আর রংখানা দেখেছ, যেন গোটা আকাশ নেমে এসছে ছাতায়। এইখানেই আমার ঘোর আপত্তি গিরি। এ ছাতা ঠিক আকাশী নয়, পুরো তুঁতে পানা।
এই বয়সে অমন ছাতা আমার মতো বুড়োদের মোটেই মানায় না। মেয়েরা চেয়ে চেয়ে দেখে আর মুখ টিপে হাসে। শেষ বাক্যে কেমন যেন হক চকিয়ে গেলেন গিরিবালা। কিন্তু জাত খেলোয়াড় তো, বল বুঝতে বেশি দেরি হয় না। তা মেয়েরা তাকালে তাকাক, তুমি তাকাবে না, মিটে গেল। সপাট সমাধান গিরিবালার। কিন্তু না তাকালে তো বুঝতে পারবো না ওরা ছাতাটা দেখে প্রশংসা করতে চাইছে না ভীমরতিতে ধরেছে ভাবছে। আমলু, ভীমরতি ভাববে কেন? আমার বুকুনে দেওয়া ছাতা বলে কথা। অমন আসমান রঙের ছাতা জম্মে চোখে দেখেছ? না গিরি, দেখিনি। ছাতার রং যে অমন হতে পারে তা আমি কেন, আমার 14 গোষ্ঠীতে কেউ জানতো না। কথাটা বলার সময় তেতে ওঠাটা কিছুতেই আড়াল করতে পারলেন না শিবাজি। এরপর কয়েক সেকেন্ডের নীরবতা। হঠাৎই কাঁদো কাঁদো গলায় ছলো ছলো চোখে গিরিবালা বলে উঠলেন, হ্যাঁ গো, ছাতাটা তোমার পছন্দ হয়নি না? বুকুন বলছিল বটে, পিসের হয়তো ভালো লাগবে না পিসি। হাজার হোক বিলিতি ছাতা তো, আর পিসে তো আবার স্বদেশী করা বাপের ছেলে। এই রে, একদম ভুল পথে বল গড়িয়েছে। এক্ষুনি না থামালে রাতের ঘুমের 12টা। গিরিবালা কিন্তু বাপ ঠাকুরদাতেই থামবে না। তুরন্ত বল আটকালেন শিবাজি বাবু। ছিছি গিরি, অপছন্দ হবে কেন? বুকুন আমার সন্তান তুল্য। শুধু এই তুঁতে রঙা ছাতা কিনা, আর ছাতা তো সাধারণত অবসরের দিন বা শ্রাদ্ধে দেওয়া হয়। তা আমার তো অবসর হয়েই গেছে, পড়ে আছে শুধু শ্রাদ্ধটুকু। নইলে জ্যান্ত মানুষকে হঠাৎ করে ছাতা দিচ্ছে কেউ, এমন তো শুনিনি। কিমক্ষম এগোচ্ছিলেন শিবাজি বাবু, কাঁচিয়ে দিলেন শেষ দিকে এসে। শোয়া থেকে প্রায় লাফ দিয়ে শটান উঠে বসলেন গিরিবালা। কি বললে? আমার বুকুন শ্রাদ্ধের জিনিস দিয়ে গেছে? হ্যাঁ, এত বড় কথা! তোমার এত ছোট মন! কে বললো তোমাকে যে শুধু ওই দুটো দিনই ছাতা দেয় লোকে? হুবহু নিজের মায়ের মতো হয়েছ, যত সব হাড় চালানে যুক্তি। এতেই থামলেন না গিরিবালা। শিবাজি বাবুর মা কবে কবে কোথায় কোথায় কি কি কুযুক্তি দিয়েছিলেন তা নিয়ে একটা অতীত সফর সেরে খানিক দম নিলেন। 2-4টি শ্বাস ভেতরে পুরেই ফের ফুল ফর্মে। আমি কালই বাপের বাড়ি চলে যাব। না না, তা কি করে হয়? আমি বাপের বাড়ি চলে গেলে তুমি তো বেঁচে যাও। আমি আর কখনো বাপের বাড়ি যাব না, কিছুতেই না। এই অবধি বলে দুমদুম পা ফেলে পাশের ঘরে গিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন গিরিবালা। একটু পরে ফুরুত ফুরুত নাকও ডাকতে শুরু করলেন। শিবাজিবাবুর বাকি রাত বিনিদ্র ও নিশ্চিন্ত কাটল। ছাতাখানা নিয়ে মুশকিল শুরু সেই দিন থেকেই। তাই আজ বেরোনোর আগে ওটা গিরিবালা গছিয়ে দিতেই সতর্ক হলেন শিবাজিবাবু। মিনমিন স্বরে প্রতিবাদ জানিয়েছিলেন শিবাজিবাবু। আজ নয় গিরি, আকাশে একদম মেঘ নেই, বৃষ্টি তো হবেই না। শুনলে না আবহাওয়ার খবর? বলুক, ওরা দিন রাত ভুল বলে। আরে না না, সে তো এককালে বলতো, এখন তো সবই মিলিয়ে দেয়। দিগ্গে শোনো, বর্ষায় ছাতা আর শীতে কাঁথা কখনো হাতছাড়া করবে না। বেরোনোর আগে ঘরোয়া দুর্যোগে পড়তে চাইলেন না শিবাজি। বললেন, আচ্ছা বেশ, তো তাহলে দাও না, আমাদের বিয়ের ওই পুরনো ছাতাখানা তো রয়েইছে, ওটাই না হয়। কথাটা শেষ করার আগেই গিরিবালা এমন একটা মুখ করে শিবাজির দিকে তাকালেন যেন অবোধ শিশু না বুঝে কী সব বলে ফেলেছে। ওই মানধাত্তার যুগে শিখ বের করা ছ্যাকরা মার্কা ছাতাটা না ব্যবহার করে করে তো ওটাকে জমের বাড়িতে পাঠানোর দশায় নিয়ে গেছো। বৃষ্টি এলে খুলতে খুলতে তো বৃষ্টি থেমে যায়। শিবাজির রাগ হচ্ছিল খুব, কিন্তু অপোনেন্ট যতই রাগিয়ে দিক, এসব ট্রেন ধরার দিনে রাগলে চলবে না। রাগলেই দেরি, আর দেরি হলেই ট্রেন মিস। গলার আওয়াজ যতটা সম্ভব মিহি করে শিবাজিবাবু বললেন, না না যা, যতটা বলছো ততটা মোটেই নয়। এই তো সেদিন হলধর বাবু ছাতাখানা ধার নিলেন, কই তেমন তো কিছু বললেন না, বরং ছাতাটা বেশ পছন্দ হয়েছে বলে গেলেন। ওসব হলধরটরকে ধর্তব্যের মধ্যেই আনলেন না গিরিবালা।
তার স্পষ্ট জবাব। হলধরের শালার ছেলে তো আর আমেরিকায় থাকে না, তাই তোমার ওই ধর্মতলার ছাতা উনি বুকে বেঁধে রেখেছেন। আমেরিকার ছাতা হাতে পেলে না, তোমার ওই ছাতা উনি কুকুর তাড়াতেও নিতেন না। মাথাটা ধাঁই করে তেতে উঠল শিবাজির। ইচ্ছে করলো বলেন, তোমার ওই বুকুনের ছাতা না কুকুর তাড়াতেও কাজে আসবে না। উল্টে ওই ক্যাটক্যাটে তুঁতে দেখলে কুকুর উল্টে তাড়া করতে পারে। কিন্তু না থাক, এখন এসব বললে বেরোনো তো হবেই না, উল্টে যাওয়াটাই কেঁচিয়ে যেতে পারে। শেষ চেষ্টা করলেন শিবাজি। কিন্তু গিরি, এই ট্রেনে করে এতটা যাব, তারপর আবার অটো, বুঝতেই তো পারছো। আর আমার যা ছাতা হারানোর স্বভাব, এই এত ভালো বিদেশি ছাতা শেষে একটা কেলেঙ্কারি না করে বসি। ঠিক এই কথাটার জন্যেই যেন অপেক্ষা করছিলেন গিরিবালা। ঠিক যেন চেনা পাশ পেয়েই গোলের মুখ খুলে দিলেন। এক গাল হেসে বললেন, ও সব চিন্তা করো না গো, আমি আছি কি করতে। আমি মাঝে মধ্যেই তোমাকে ফোন করে ছাতার কথা মনে করিয়ে দেব। শিবাজি বুঝলেন কপালে আজ আরও দুঃখ আছে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে একটু চোখ লেগে গিয়েছিল। সারাদিন যা ধকল গেল, গোটা দিনে 12-20 ছাতার জন্য ফোন ধরেছেন বাড়ির। লক্ষ্য করেছেন ওর বন্ধুর ছেলে, ছেলের বউ সহ নিমন্ত্রিত আরও অনেকেই ওর ছাতার দিকে তাকিয়ে মুচকি হেসেছে, নইলে ফিসফিস করে কী সব যেন বলেছে। খাবার সময় যাতে খাবারের তেল ঝোল একটুও ছাতায় না পড়ে, তার সাবধানতা প্রতি পলে আউড়ে গিয়েছেন গিরিবালা। ফোন ধরার ঠেলায় তো মাংসের নলিটা জুত করে টানতেও পারলেন না শিবাজি। পায়েসটাও আরও একটু নেওয়ার ইচ্ছে ছিল, ফোন আর ছাতা সামলাতে সেসবে আর মন দেওয়া যায়নি। ফোন যে অফ করে দেবেন তাতেও বিপদ, বাড়ি ফিরলে তবে আর রক্ষে থাকবে না। তাই প্রায় সব কটা ফোনই হ্যাঁ করে সারলেও ধরতে হচ্ছিল শিবাজিকে। তাই দেখে অধীরের বউ হেসে হেসে বলছিল, কি দাদা, বৌদি বুঝি এখনো খুব মিস করে দাদাকে? এত ঘন্টায় ঘন্টায় ফোন। অধীরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। একঘর লোকের মাঝেই হা হা করে হেসে উঠল। শিবাজির মনে হচ্ছিল, ধরণী দ্বিধা হও। এসব পরিস্থিতিতে মনে যাই আসুক, মুখে একটা হে হে ভাব বজায় রাখতে হয়। শিবাজিও তাই করলেন। ট্রেন সবে বেলুড় ছেড়েছে। বুক পকেটে পিড়িং পিড়িং শুনতে পেলেন শিবাজি। তাচ্ছিল্য নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই ভুরু কুঁচকে গেল। ফের গিরিবালা। ও মা, আবার কি? ছাতাখানা সামলে রেখেছ তো? যা ভুলো মন তোমার। রাখছি। ইচ্ছে করেই ফোনটা কেটে দিলেন এবার। তবু আর চোখে একবার বাঁকে দেখে নিলেন, যেমনকার ছাতা তেমনই আছে। ট্রেনের দুলুনিতে ফের চোখটা লেগে এলো শিবাজি। চোখ খুললেন যখন, ট্রেন তখন হাওড়া ঢুকেছে। এই সময়টায় নামার ভিড় কম, বরং ওঠার চাপটা বেশি। বাঁক থেকে ছাতা হাতে নিয়ে স্টেশনে পা রাখলেন শিবাজি। এবার একটা ট্যাক্সি ধরলেই বাড়ি। এক হাতে ছাতাটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখলেন, ক্যাটক্যাটে তুতের জায়গায় ম্যাড় ম্যাড়ে কালো শিক বের করা খোয়াটের ডাঁটি। নামার সময় বাঁক থেকে ছাতা নিতে গিয়েই গন্ডগোলটা টের পেয়েছেন শিবাজি। হুবহু তার বিয়ের ছাতার মতো একটা ছ্যাকড়া রং মজে যাওয়া কালো ছাতা। কোনো সুইচ টেপার ব্যাপার নেই, একেবারে গায়ের জোরে কসরত করে খোলা আদ্যিকালের ছাতা। গা থেকে যেন পুরনো যুগের গন্ধ বেরোচ্ছে। বাঙ্কের এক কোণে অবহেলিত প্রেমিকার মতো গুটিসুটি মেরে পড়ে রয়েছে। ছাতাটা হাতে নিতেই বুকে যেন আনন্দধ্বনি বাজে শিবাজি। ট্যাক্সির লাইনে দাঁড়িয়েই মোবাইলটা বন্ধ করলেন শিবাজি। এই প্রথম ছাতা জিনিসটাকে ভালোবেসে ফেললেন তিনি। শুনলেন শিবাজি বাবুর ছাতা। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন গিরিবালা, অম্বালিকা রায়, শিবাজি বাবু, সৌরভ, গল্পের কথক অঙ্কুর চক্রবর্তী, পোস্টার ডিজাইন তীর্থঙ্কর ভূঁইয়া। আজকের দুটি গল্পেরই সূত্রধর ছিলাম আমি, অম্বালিকা রায়। শব্দগ্রহণ সৌরিশ ভট্টাচার্য ও
শব্দ অডিও লাইভ, সম্পাদনা ও মিউজিক সৌরিশ ভট্টাচার্য, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আগামী সপ্তাহে আমরা আসব অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। নমস্কার।